সকালের মিষ্টি রোদ তখন চৌধুরী ভিলার বিশাল কাছের জালনা গলে ডাইনিং রুমের মার্বেল মাঝেতে এসে পড়েছে। চারপাশটা বেশ শান্ত, তবে তাহিনা তাশরিফ চৌধুরী রুমে তখন এক অদ্ভুত গাম্ভীর্য বিরাজ করছে। সারা রাত এক ফোঁটা ঘুমাতে না পেরে তাহিনের মেজাজ এমনিতে খিটখিটে হয়ে আছে। ল্যাপটপের স্ক্রিনে তার নতুন প্রজেক্টের 3D মডেল ওপেন করা থাকলেও তার চোখ দুটো বারবার আটকে যাচ্ছিল নিজের ডান হাতের তালুর দিকে। একটা অচেনা মেয়ের স্পর্শ কিভাবে তার 24 ঘন্টা রুটিন ওলটপালট করে দিতে পারে, এটা তার যুক্তিবাদী মন কোনোভাবে মেনে নিতে পারছিল না। ঠিক তখনই হাতে কফির মগ নিয়ে রুমে ঢুকলো রোহান। তাহিনের এমন উসখুস চুল আর চোখের নিচের হালকা কালচে দাঁত দেখে সে মৃদু হাসল, তবে তাহিনের গম্ভীর মুখের দিকে তাকিয়ে নিজের হাসিটা চেপে নিল। কফির মগটা টেবিলের উপর রেখে রোহান একটা চেয়ার টেনে বসলো। সারা রাত ঘুমাসনি তাই না তাহিন? রোহান শান্ত গলা জিজ্ঞেস করলো। তাহিন ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে অন্তত রুক্ষ গলায় বলল, কাজের প্রেশার ছিল, নতুন ফার্মের কিছু ক্লায়েন্টদের সাথে ডিল করতে হচ্ছে। রোহান একটা দীর্ঘশ্বাস ফেলে কপিতে চুমুক দিল। সে তাহিনকে ছোটবেলা থেকে চেনে। তাহিন কখন সত্যি বলছে আর কখন নিজের ভেতরে অস্থিরতা আড়াল করার চেষ্টা করছে, তা রোহানের চোখ এড়ায় না। সে নিচু স্বরে বলল, আরও শামাকে ভোরে ফোন করেছিল। তুই নাকি মাঝরাতে ওকে ফোন করে এমজি কলেজের ওই মেয়েটার খোঁজ নিতে বলেছিস। আরস তো হাসতে হাসতে শেষ, কিন্তু আমি ব্যাপারটা ওভাবে দেখছি না। তাহিন, তুই কি আসলে ওই মেয়েটার ওপর রাগ করে আছিস নাকি অন্য কিছু? তাহিন এবার ল্যাপটপের স্ক্রিনটা এক ঝটকায় নামিয়ে রাখলো। তার গভীর নীল চোখ দুটোতে ক্ষোভের আগুন জ্বলে উঠল। সে চিবিয়ে চিবিয়ে বলল, আই জাস্ট ওয়ান্ট টু টিচ হার আ লেসন। রোহান একটা সামান্য পিচ্চি মেয়ে, সে আমার সামনে এসে এত বড় নাটক করার সাহস পায় কোত্থেকে? আমার ইমেজ নষ্ট করতে চেয়েছিল ও। রোহান এবার কিছুটা গম্ভীর হয়ে গেল। সে চেয়ারটা আর একটু এগিয়ে এনে বলল, তাহিন, তুই শুধু শুধু একটা পুচকে মেয়ের ওপর নিজের ইগো খাটাচ্ছিস। আমি খোঁজ নিয়েছি, মেয়েটার পুরো নাম মেহের আফরোজ। সে এমজি কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আর সবচেয়ে বড় কথা, ওর বাবা হচ্ছেন প্রফেসর মুজাফফর আহমেদ। উনি আমাদের এই শহরের অন্তত নামকরা একজন শিক্ষক। ওনার সততা আর আদর্শের কথা নানা ভাইও জানেন। মেয়েটা নেহাতির বাচ্চা, বান্ধবীদের দেওয়া কোনো ফালতু ডেয়ার পূরণ করতে এসেছিল হয়তো। তুই অলরেডি ওকে প্রকাশ্য রাস্তায় দুটো কড়া থাপ্পড় মেরেছিস। ওর যা শাস্তি পাওয়া হয়ে গেছে। আই থিঙ্ক এখন এই বিষয়টাকে নিয়ে আর ঝামেলা বাড়ানোর কোনো মানেই হয় না। এটা মাথা থেকে ঝেড়ে ফেল। তাহিন কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। প্রফেসর মুজাফফর আহমেদ এর নাম সেও শুনেছে, তবে মেহেরের চঞ্চল ডাগর চোখ দুটো এবং তার বুকে আছড়ে পড়ার সময় বেলি ফুলের সেই তীব্র মাদকতাময় ঘ্রাণটা এখনও তার মগজে রাজত্ব করছে। নিজেকে সামলে নিয়ে তাহিন একটা তাচ্ছিন্ন হাসি দিল। সে তার ল্যাপটপটা নিজের কাছে নিতে নিতে বলল, প্রফেসরের মেয়ে হোক আর যাই হোক, আই ডোন্ট কেয়ার। আর তুই ঠিকই বলেছিস, ওই ফালতু মেয়েটাকে নিয়ে মাথা ঘামানোর মতো ফালতু সময় আমার নেই। আই অ্যাম এ বিজি ম্যান। রোহান মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ভাবল, কাজ পাগল তাহিন যখন কাজে ব্যস্ত হয়ে পড়বে, তখন এই জেদ এমনিতেই উবে যাবে। তাহিনও অলরেডি নিজের ড্রয়িং বোর্ডের দিকে মনোযোগ দিল, যেন সে মেহেরের নামের সেই ঝড়টাকে নিজের জীবন থেকে চিরতরে মুছে ফেলেছে। কিন্তু অচেতন মন যে অন্য কোনো মোহের তৃষ্ণায় ভূত হয়ে আছে, তা সে নিজেও টের পেল না। রাইসাদের বাসায় সকাল 7টা বাজতে তুলকালাম কাণ্ড শুরু হয়ে গেল। মেহের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালটা ভালো করে পরীক্ষা করছিল। গত রাতে রাইসা আর নিশি মিলে বরফ দেওয়া, ফোলা কমানোর জন্য মলম লাগানো আর ওষুধ খাওয়া, সব মিলিয়ে গালের
ফোলাটা অনেকটাই কমে এসেছে, তবে ফর্সা চামড়া হওয়ায় 5 আঙুলের হালকা একটা কালচে ছোপ এখনো রয়ে গেছে। মেহের কায়দা করে তার কলেজ ড্রেসের ওড়নাটা একটু টেনে পিনে দিয়ে এমনভাবে সেট করলো যাতে গালের ওই অংশটা ঢাকা থাকে। মেহু, ঠিক 8টা বাজতে 10 মিনিট বাকি। জলদি কর স্যার, কিন্তু 1 মিনিটও লেট সহ্য করবেন না। রাইসা ঘড়ির দিকে তাকিয়ে প্রায় চিৎকার করে উঠল। মেহের আর এক মুহূর্ত দেরি না করে রাইসা আর নিশিকে সাথে নিয়ে একটা সিএনজি ধরে ঠিক 8টা বাজার 2 মিনিট আগে নিজের বাড়ির ডাইনিং রুমে পা রাখলো। প্রফেসর মুজফ্ফর আহমেদ তখন ডাইনিং রুমের সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। ঘড়ির কাঁটা 8টায় পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে মেয়েকে ঘরে ঢুকতে দেখে তিনি চশমার ওপর দিয়ে তাকালেন। মেহের ভয়ে নিজের ওড়নাটা আরো শক্ত করে গালের সাথে চেপে ধরে কাঁপা গলায় বলল, আব্বু, আমরা একদম ঠিক টাইমে এসে গেছি। মুজফ্ফর আহমেদ গম্ভীর গলায় বললেন, পড়াশোনা ঠিকমতো হয়েছে? হ্যাঁ আব্বু, আমাদের প্রজেক্ট খুব ভালো হয়েছে। মেহের মিথ্যা কথাটা বলতে গিয়ে মনে মনে আল্লাহর কাছে তওবা করে নিল। ঠিক আছে, ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নাও, তারপর কলেজে যাওয়ার প্রস্তুতি নাও। পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। এই বলে প্রফেসর আবার খবরের কাগজে মন দিলেন। বাবার কাছ থেকে ছাড় পেয়ে মেহের যেন ফাঁসি কাঠ থেকে বেঁচে ফিরল। সে এক ছুটে নিজের রুমে গিয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। বুকের ভেতর ধকধকানিটা তখনও থামেনি, তবে সবকিছুর মাঝেও সে স্বস্তির নিঃশ্বাস ফেলল যে আজ অন্তত বড় কোনো বিপর্যয় ঘটেনি। দুপুরের দিকে এমসি কলেজ ক্যাম্পাসের পেছনে কাঁঠাল তলার ছায়ায় একটা গোল হয়ে বসেছিল 4জন বন্ধু, মেহের, রাইসা, নিশি আর রাজ খান। রাজ প্রচণ্ড হাসি খুশি, চঞ্চল আর দুষ্টু স্বভাবের। বলতে গেলে ছোটবেলা থেকে তারা 4জন ভীষণ ভালো বন্ধু। মেহের এতক্ষণে তার ওড়নাটা সরাতে রাজের চোখ গেল মেহেরের গালের সেই হালকা লালচে দাগের দিকে। নিশি আর রাইসা ততক্ষণে কালকে সেই ভয়ঙ্কর কুট্টুসের আব্বু ডেয়ার এবং সেই গম্ভীর ব্যাক শার্ট পরা ছেলে থাপ্পড় মারার পুরো ঘটনাটা রসিয়ে রসিয়ে রাজকে বলেছিল, কিন্তু ছেলেটার নাম তারা কেউ না জানায় রাজ কিছুতেই বুঝতে পারছিল না এই লোকটা আসলে কে। সিলেট শহরে এত বড় প্রো গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো এবং এত পাওয়ার দেখানো মানুষ খুব বেশি নেই। তাও রাজের মাথায় লিক করলো না ছেলেটাকে। সব শুনে রাজ হঠাৎ অন্তত আহমদি সুরে নিচে দু গালে হাত দিয়ে বলে উঠল, হায় হায় জানু, কোন হিটলারের আব্বা আমার এই কিউট জানুটাকে এভাবে থাপ্পড় মারল রে? তাকে যদি আমি একবার সামনে পাই না, একেবারে। জানু শব্দটা শোনা মাত্র মেহেরের মাথা সমস্ত রাগ চটে গেল। গতকালের অপমানের রাগটা যেন রাজের উপরে এসে পড়ল। সে দাঁত কিরমির করে চিৎকার করে বলল, এই রাজের বাচ্চা, তোরে কতবার বারণ করেছি আমার জানু কবি না। আজ তোর একদিন কি আমার যতদিন লাগে। কথাটা শেষ করে মেহের বসা থেকে উঠে রাজের দিকে তেড়ে গেল। রাজও পরিস্থিতি বিঘ্নিত দেখে ব্যাগটা ফেলে দিয়ে এক দৌড় দিল। ওরে বাবা গো, শাকচুন্নি তাড়া করছে। রাজ চিৎকার করতে করতে ক্যাম্পাসের ঘাসের ওপর দিয়ে ভোঁদৌড় দিল। আর মেহেরও রাগে গজগজ করতে করতে তার পেছনে পেছনে দৌড়াতে লাগলো। রাইসা আর নিশি দূর থেকে দৃশ্য দেখে হাসতে হাসতে প্রায় শেষ। রাজ দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়ে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে প্রায় কাঁদো কাঁদো স্বরে হাত জোড় করে বলল, মাপ কর বোন, আর কখনো তোরে জানু কইতাম না। সত্যি বলছি, আমার মতো এমন কিউট আর নিষ্পাপ বাচ্চার পিছনে যদি তুই এভাবে শাকচুন্নির মতো দৌড়াস, তবে আল্লাহ কিন্তু ভীষণ নারাজ হইব। মেহের গাছের ওপাশে গিয়ে রাজকে প্রায় ধরে ফেলছিল, কিন্তু রাজের পরের কথায় সে থমকে গেল। রাজ হাঁপাতে হাঁপাতে বলল, আরে থাম থাম, রাগিস না, পরে দেখবি ওই কালকের হিটলারের আব্বা তোরে আবার খুঁজে বের করে দারুম দুরুম কয়টা থাপ্পড় লাগাই দিব। তখন কিন্তু আমি বাঁচাতে আসবো না। হিটলারের আব্বা আর থাপ্পড়,
এর কথা মনে পড়তে মেহেরের পায়ের গতি হঠাৎ স্তব্ধ হয়ে গেল। তার অবচেতন মনে আবার সেই তীব্র অর্কিড আর উদের পারফিউমের ঘ্রাণ আর সেই নীল চোখের ধারালো চাহনি ভেসে উঠল। মেহেরের চঞ্চল মুখটা এক মুহূর্তের জন্য থমথমে হয়ে গেল। সে দৌড়ানো থামিয়ে গম্ভীর মুখে আবার গোল হয়ে বসার জায়গাটায় ফিরে এলো। রাজও বুক চিরে একটা দীর্ঘশ্বাস ফেলে মেহেরের পেছনে পেছনে এসে ধপ করে বসলো। বসা মাত্রই মেহের কোনো জানা না দিয়ে ধারাম করে রাজের পিঠে একটা কড়া কিল বসিয়ে দিল। উফ, আম্মা গো, মরে গেলাম। রাজ পিঠে চেপে ধরে কুঁকড়ে গেল। বেচারা আমি, তোরে সান্ত্বনা দিতে গেলাম আর তুই আমার পিঠের হাড়টাই ভেঙে দিলি। নিশি হেসে বলল, ঠিক হয়েছে, তোর এই বাদরামির এটাই শাস্তি। মেহের এবার ঘাসের ওপর পা গুটিয়ে বসে মুখটা কালো করে বলল, ধুর, আজকে না আর একটা ক্লাসও করতে ভালো লাগছে না। কিন্তু এখন যদি বাড়িতে চলে যাই তবে আব্বু একদম কাঁচা চিবিয়ে খাবে। ভাববে পড়াশোনা বাদ দিয়ে টই টই করে ঘুরে বেড়াচ্ছি। রাইসা মেহেরের কথায় সুর মিলিয়ে বলল, একদম ঠিক বলেছিস, আমারও আজকে কোনো ক্লাস করার এনার্জি নেই। নিশি তখন এক ধাপ এগিয়ে এসে চোখ নাচিয়ে বলল, আরে ধুর, ক্লাস করতে ভালো না লাগলে চল আজকে প্রথম ক্লাস গণিত ক্লাসটা শেষ করেই আমরা কোথাও ঘুরতে চলে যাই। সিনেমা দেখবো বা কোনো পার্কে যাব। কি বলিস? মেহের আর রাইসার সাথে সাথে নিজেদের নাকমুখ কুঁচকে একসাথে সমস্বরে বলে উঠল, অসম্ভব। রাজ আর নিশি দুজনেই বুড়ো কুঁচকে তাদের দিকে তাকালো। রাইসা আর মেহেরও একে অপরের দিকে তাকিয়ে একটা বোকা হাসি দিল। রাজ মেহেরের আর রাইসার দিকে তাকিয়ে বলল, কিরে, তোরা দুজনে একসাথে এমন কোরাসে গিয়ে অসম্ভব বললি কেন? ঘুরতে যাওয়ার নামে তো মেহের সবার আগে লাফায়। মেহের এবার আর কোনো দ্বিধা না রেখে ওনাটা ঠিক করতে করতে বলল, আরে ভাই, আমার আব্বু যদি জানতে পারে যে আমি ক্লাসে বাঁকা দিয়ে ঘুরতে গেছি তবে আমি শেষ। রাইসা তখন মেহেরের কথার পিঠে যোগ করে বলল, আর তাছাড়া এখন ঘুরতে যাওয়া মানে যেখানে যাবি ওই জায়গায় শুধু কাপেল আর পার্ক বা রেস্টুরেন্টে তাদের ওই সব আদিক্ষেতা আর নোংরামি দেখতে আমার মাথা এমনিতেই গরম হয়ে যায়। তার চেয়ে ক্লাসে করাই ভালো। রাজ এতক্ষণ চুপচাপ শুনছিল। হঠাৎ তার মাথায় একটা দারুণ বুদ্ধি খেলে গেল। সে হাততালি দিয়ে লাফিয়ে উঠে বলল, আইডিয়া! শোন, মেহেরের আব্বুর ম্যাথ স্যারের ব্যাপারটা আমি ম্যানেজ করছি। আর কাপেলদের আদিক্ষেতা দেখতে না চাইলে চল আজকে তোরা সবাই আমাদের বাড়িতে চল। নিশি আর রাইসা অবাক হয়ে বলল, তোদের বাড়িতে? হ্যাঁ, আমাদের বাড়িতে চল। সেখানে গিয়ে আমরা সবাই মিলে সারাদিন চিল করব। বারবিকিউ পার্টি আর ফেভারিট গেম হাইড অ্যান্ড সিক, লুকোচুরি খেলবো। রাজের চোখ টিপে বলল। কথাটা শোনা মাত্র মেহের, রাইসা আর নিশি একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করলো। ছোটবেলা থেকে লুকোচুরি খেলাটা তাদের চারজনেরই ভীষণ প্রিয় একটা খেলা। এখন তারা ইন্টারমিডিয়েটে পড়ে। ইভেন্ট এত বড় হয়ে গেছে, তাও এই খেলার নাম শুনলে তাদের ভেতরে বাচ্চামোটা চারা দিয়ে ওঠে। রাজ উচ্ছ্বাস দিয়ে বলল, আরে চল না, আমাদের বাড়িটা বলতে গেলে কলেজের কাছেই, শাহজাহান উপশহরে। আর আমাদের বাড়িটা তোরা তো জানিসই, রাজকীয় এবং বিশাল বড়। দোকানের মতো এত জায়গা আছে যে তোরা সারাদিন খুঁজলেও কাউরে পাবি না। নিশি বলে উঠল, আইডিয়াটা দারুণ। রাজের নানা বাড়িতে তেমন বেশি কেউ নেই, শুধু রাজ আর তার নানা আর নানি আসেন। রাজের বাকি ফ্যামিলি মেম্বার নাকি বিদেশে থাকে আর তার নানা নানু মানুষ দুটো ভীষণ ভালো, ভীষণ করে। রাজের নানা, যিনি একজন এত বড় এমপি, তবুও তিনি তাদের সকলের সাথে কতটা ফ্রেন্ডলি বিহেভ করেন। মেহেরের মনটাও চনমন করে উঠল। চৌধুরী ভিলার সেই বিশাল বাগান, রাজকীয় সিঁড়ি আর গোলক ধাঁধার মতো রুমগুলোর কথা তার মনে পড়ে গেল। এর আগেও তারা একবার রাজের সাথে ওনাদের বাড়িতে গিয়েছিল রাজের সাথে, এবং রাজের নানা নানি সত্যি তাদের খুব স্নেহ করেছিলেন।